হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে একটা বেশ বড় এবং ইম্পর্টেন্ট কঠিন চ্যাপ্টার শেষ করলাম, ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এবং খুবই ইম্পর্টেন্ট, ইউপিএসসি মেইনস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখবে সেখানে 3-4টা লাইন ধরে না শুধুমাত্র এগ্রিকালচারের টপিক থেকেই দিয়ে রেখেছে। তো এর জন্যে এগ্রিকালচারকে আমাদেরকে যথেষ্ট ধ্যান দিয়ে ভালো করে মনোযোগ দিয়ে আমাদের পড়া উচিত। আর এই চ্যাপ্টারকে আমরা সহজে বোঝার জন্য আমার অবশ্য প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টারকে আমি সহজ বানানোর জন্য এবং বোঝার সুবিধার জন্য বেশ মেজর টুকরা বানাই। ঠিক এই চ্যাপ্টারকেও আমি বানাবো, যেহেতু এই চ্যাপ্টারটা প্রিলিমস এবং ইউপিএসসি মেইনস দুটোর জন্যই ইম্পর্টেন্ট, তাই আমরা এটাকে অনেক গম্ভীরভাবে পড়বো, অনেক বড়োভাবে পড়বো, অনেক বেশি কিছু পড়ার চেষ্টা করবো। যদিও এই চ্যাপ্টারটা সহজ এবং সহজে অ্যাচিভেবল এক একটা ইনফরমেশন। তো চলো এরকমই আমরা এগ্রিকালচার চ্যাপ্টারকে 19খানা মেজর টপিকে ভাগ করে নিই। হ্যাঁ, ভয় পেও না, 19খানা টপিক মেজর টপিক বলেই যে অনেক কঠিন হবে তা নয়, ভিডিও সংখ্যা যে অনেক বাড়বে তাও নয়। এই চ্যাপ্টার যথেষ্ট সহজ, হ্যাঁ, যেগুলো কিনা তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক আগে পড়েই উঠছো। আর আগের চ্যাপ্টারগুলোতে কী হয়ে যায়, এগুলো তোমরা আগে কখনো পড়োনি। তো আমি 19টা ছোটো টপিকগুলোর কথা না বলে মেজর টপিকগুলোকে না বলে 7-8টা বলে তারপর ছেড়ে দেবো। যখন আমরা 11, 12, 13, 14 নাম্বার পড়তে থাকবো তখন আমরা তো এমনিতেই বুঝতে পারবো যে ওখানে কী পড়বো না পড়বো, ঠিক আছে? তো এক্সেট্রা বলে চালিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা যে কোনো চ্যাপ্টার শুরু করার সময়ই আমরা তার জন্য সেই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন রাখি। আচ্ছা, তারপর আমরা তারপর হচ্ছে এগ্রিকালচার সম্বন্ধে বেশ কিছু টার্মস নিয়ে আলোচনা করব। তারপর আমরা হর্টিকালচার পড়ব, যে এগ্রিকালচারের সঙ্গে ইন্ডিয়াতে কীরকম হর্টিকালচারের আইডিয়াটা কতটুকু স্প্রেড আপ হয়ে গেছে। তারপর এগ্রিকালচার হোক আর হর্টিকালচারই হোক, বীজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কী কী পড়বো? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, টার্মস রিলেটেড টু এগ্রিকালচার, হর্টিকালচার, সিডস, ফার্টিলাইজার্স, 5টা হয়ে গেল। ক্রপিং প্যাটার্ন। আচ্ছা, ফার্টিলাইজার তো আমার কিছু বলার নেই। ক্রপিং প্যাটার্ন হচ্ছে কি কোন কোন জমিতে কোন কোন হচ্ছে কি শস্য আবাদ করা হচ্ছে এবং আলাদা আলাদা সিজনে কত রকমের ভ্যারাইটি বা কীরকম ভ্যারাইটি টাইপের হচ্ছে কী বলে ক্রপিং করা হয়, শস্য আবাদ করা হয়, এটাকে বলে ক্রপিং প্যাটার্ন। তারপর আসবো আমরা কন্ট্যাক্ট ফার্মিং। এটা একটু নতুন কনসেপ্ট, আমরা সেখানে ডিটেইলে পড়ে নেব। তাহলে কী ইন্ট্রোডাকশন, তারপর টার্মস রিলেটেড টু এগ্রিকালচার, হর্টিকালচার, সিডস, ফার্টিলাইজার, ক্রপিং প্যাটার্ন, তারপর কন্ট্যাক্ট ফার্মিং, এগ্রিকালচারাল ফাইন্যান্স। এগ্রিকালচারাল ফাইন্যান্স বুঝতে পারছো, লোন দেওয়া, এগ্রিকালচার লোন। তারপর এফডিআই ইন এগ্রিকালচার, নট আর টপিক হয়ে গেল। 10 নম্বর কি এগ্রিকালচারাল মেশিনারি। হ্যাঁ, কৃষিকাজ করার জন্য কেমন মেশিন দরকার পড়ে। তারপর এগ্রিকালচারাল সাবসিডি, গভর্নমেন্ট এই কৃষিক্ষেত্রে কেমন লোন দিচ্ছে, লোন বলবো না, সাবসিডি কেমন দিচ্ছে। প্রতি 100 টাকা যদি আমরা আগের চ্যাপ্টারে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসে আমরা পড়লাম যে সাবসিডি দিতে গেলেও কত রকমের প্রবলেম আছে, সেখানে গ্রিন বক্স, ব্লু বক্স, অ্যাম্বার বক্স, এসব কিছু অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? তারপরে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স। আচ্ছা, যদি কোনো কারণে খরা, বন্যা কিছু হয়, তো এগ্রিকালচারাল ফসল যদি খুব খারাপ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে এরকম হয়, তাহলে তো যাদের কৃষকদের তো বাঁচাতে হবে। এর জন্য ভালো হয় কি সারা ইন্ডিয়ার কৃষকরা হচ্ছে ইন্স্যুরেন্স করে নিক। কোনো একটা নির্দিষ্ট এলাকার কৃষকরা যদি বিপদে পড়ে, তাহলে সেই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তাদেরকে উদ্ধার করা যেতে পারে। আচ্ছা, তারপর ফুড ম্যানেজমেন্ট। এগ্রিকালচার করার পর কী পাই আমরা? কৃষিকাজ করার পর আমরা খাবার পাই। তো ফুড ম্যানেজমেন্ট কীভাবে করা সম্ভব। তারপর কনজিউমার রাইট। এমনও হয় কখনো সেই খাবারটা খারাপ হতে পারে, কোয়ালিটি খারাপ হতে পারে, তো আবার সেই খাবারকে আবার বেশি চড়া দামে বিক্রি করা যেতে পারে। অনেক সময় তাই করে যে ট্রেডাররা কী করে, একসঙ্গে সবাই দলবদ্ধভাবে হিমঘরে সেই পণ্যটাকে আটকে রেখে মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করে নিয়ে তারপর দাম বাড়িয়ে দেয়। তো এইভাবে কনজিউমার যারা ভোগ করছে তাদের অধিকারটা ব্যাহত হচ্ছে। তারপর ফার্ম ওয়েস্ট, এগ্রিকালচারাল কাজ করার পর কী কী ওয়েস্ট হয়, তারপর সেটা কী করে ম্যানেজমেন্ট করা যেতে পারে তা ইকো ফ্রেন্ডলিভাবে।
তারপর অ্যানিমাল রেয়ারিং, এগ্রিকালচার করলে তাহলে অ্যানিমাল রেয়ারিং পাশাপাশি যদি করা যায়। তারপর পারসিস্টিং চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচারাল সেক্টর। আচ্ছা, এবার রিসেন্টলি ইন্ডিয়াতে এগ্রিকালচারাল সেক্টর নিয়ে কী কী মানে প্রবলেম হচ্ছে, তাই না? আর বলবো আমরা মেজর রিফর্মস নিডেড আন্ডার সেকেন্ড মানে কী বলবো এগ্রিকালচারাল কী বলবো রিভলিউশন। আমরা ফার্স্ট রিভলিউশন সম্বন্ধে পড়াশোনা করেছি অলরেডি, ইতিহাসের প্রথম দিকে আমরা যদি দেখি আফটার ইন্ডিপেন্ডেন্স, তো একবার কিন্তু গ্রিন রিভলিউশন হয়েছে। এবার সেকেন্ড গ্রিন রিভলিউশন এক্সপেক্ট করা হচ্ছে, এবং তাতে কীভাবে রিফর্মেশন আনলে কী কী পরিবর্তন করলে এগ্রিকালচারাল সেক্টরে যে আবার ওরকম একটা রিফর্ম পাবো আমরা। আচ্ছা, আর বাকি হলো মেজর টেকনোলজিস মিশন ইনিশিয়েটিভস ইন এগ্রিকালচার সম্পর্কিত কী কী প্রযুক্তিগত দিক থেকে কী পরিবর্তন করা যেতে পারে, বা রিসেন্টলি কেমন পরিস্থিতিতে আছে। নতুন ভ্যারাইটি রকমের মানে বীজ উৎপন্ন করব, না সার উৎপন্ন করব, নাকি মেশিন তৈরি করব, তারপর জিন থেরাপি করব কি মানে, হ্যাঁ। তো এরকমভাবে বায়োটেকনোলজির ইউজ, তো এরকম করে আর টোটাল আমরা 19খানা মেজর টপিক পড়ব। তো সুবিধার কারণে আরও এক দুটো বাড়তেও পারে। তো আজকের ক্লাসটাতে আমরা খুব সংক্ষেপভাবে ইন্ট্রোডাকশনটা দিতে চাচ্ছি। ইন্ডিয়ার মতো কান্ট্রিতে কিন্তু এগ্রিকালচারের ওপরই বেস করে শুরুর স্বাধীনতার পর মানে অর্থনীতিটা দাঁড়িয়েছিল। এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যদি যে দেশের এগ্রিকালচার স্ট্রং, সেই দেশ কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যতই আমরা আধুনিকীকরণ করি না কেন, যতই আমরা কোট টাই পরে অফিসে বসি না কেন, শেষমেশ আমাদের কিন্তু প্রতি 3 বেলা 4 বেলা করে পেটে ভাত, সবজি, ডাল, হ্যাঁ, ফলমূল এসব কিন্তু আমাদের পেটে দিতেই হবে, আদারওয়াইজ আমাদের লাইফ খুবই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো লার্জেস্ট আনঅর্গানাইজড সেক্টর কিন্তু ইন্ডিয়াতে এগ্রিকালচারাল সেক্টর যে আছে সেটা লার্জেস্ট আনঅর্গানাইজড সেক্টর। পৃথিবীতে অনেক রকমের আনঅর্গানাইজড সেক্টর আছে, তার মধ্যে ইন্ডিয়াতেই একমাত্র এগ্রিকালচারটা খুবই লার্জেস্ট, পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট এগ্রিকালচার মধ্যে পড়ে, মানে আনঅর্গানাইজড সেক্টরের মধ্যে পড়ে। তো কী বলবো ওদের, তো এই কারণে মানে কি ইন্ডিয়ার এখনও পর্যন্ত প্রায় 17% জিডিপি, মানে আলাদা বছর আলাদা রকম হয়, মানে 17% কী বলবো আমি এটাকে, যে জিডিপি, হ্যাঁ 17% জিডিপি কিন্তু এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, যেটা কিন্তু অনেক বড় অ্যামাউন্টের। তো আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, এই অর্থনীতিটাও যদি এগ্রিকালচারের উপর যদি আরও বেড়েও যায় তবে খারাপ হবে না। কারণ যা আমরা যতই ইউরোপিয়ান কান্ট্রি দেখি, ইউএসএ দেখি, জাপান দেখি না কেন, এদের কাছে পয়সা অনেক বেশি থাকতে পারে, কিন্তু মানসিক শান্তিটাও নেই এদের কাছে। অত্যাধিক বেশি লিগাল করা, প্রত্যেকটা ব্যাপারকে রেসপেক্ট, মানে রিলেশনশিপগুলোকেও লিগালাইজ করা, এটা হতে পারে ওদের কাছে অনেক বেশি পয়সা, কিন্তু জরুরি নেই ওরা হচ্ছে কি শান্তিতে থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তবে ভারতের অর্থনীতিকে আরেকটু বেশি এগোতে চাইলে আমাদের তো মডার্নাইজ করতেই হবে, অন্যান্য অর্থনীতির ওপর তো নির্ভর করতেই হবে, এটা তো ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে মাটিকেও ঘুরে যাওয়া চলবে না। যতই উপরে উঠি না কেন আমরা, কিন্তু আমাদের পা যেন সেই মাটিতেই থাকে, যেখান থেকে আমরা কৃষিকাজ করে আমাদের পেটটাকে পালছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, অনেক জ্ঞানের কথা বলা হয়ে গেল। তো আমরা মূল টপিকে ফিরে আসি। একজন আইএএস অফিসার যদি আমরা হতে চাই বা ডাব্লিউবিসিএস অফিসার হতে চাই, তাহলে আমাদের যেভাবে চিন্তাধারা করতে হয় ঠিক সেইভাবেই আমরা চিন্তাধারা করি। তারপর ব্যক্তিগত মতামত তো আলাদা আলাদা লোকের আলাদা আলাদা থাকেই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা মানে কি আমাদের মূল টপিকে ফিরে আসবো, এবং ইম্পর্টেন্ট মানে চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম টপিক আমরা ফিরে আসবো। ওকে, বাই, অল দ্য বেস্ট।